শ্রীকৃষ্ণের শৈশবের ঠিকানা নন্দগাঁও। কেন গোকুল থেকে এখানে চলে আসতে হয়েছিল কৃষ্ণ ও তার পরিবারকে জানতে হলে ভিডিওটা মিস করবেন না। তারপর নন্দগাঁও থেকে আমরা যাব আজকের প্রধান আকর্ষণ রাধারানীর জন্মস্থান বারসানাতে। আর সেই সঙ্গে থাকছে ভগবানেরই এক রূপ বলে মানা হয় যে পাহাড়কে, সেই গোবর্ধন পর্বত পরিক্রমা। এখানে নাকি অনেক বাদর আছে, সব মোবাইল নিয়ে নেয়। ওই আসছে নিচের থেকে উপরে, এই জায়গাটা বেশ খোলামেলা, দারুণ লাগলো এখানে এসে। টিকিট কেটে আরও ভিতরের দিকে আসতে হবে, ওখান দিয়ে রোপওয়েগুলো ছাড়ছে। আর 5 মিনিট বাকি, এখনো পৌঁছাতে পারিনি। এই ভ্রমণ শুধু মন্দির দর্শন নয়, এখানে আছে আনন্দ, অপেক্ষা, মন খারাপ আর তারপর আবার শান্তি খুঁজে পাওয়ার গল্প। শত শত মানুষের ভিড়ের ঠেলায় একটা ভুল আমি সেদিন করে ফেলেছিলাম, তাই আমার অনুরোধ ভিডিওটা শেষ অবধি দেখবেন, যাতে বারসানায় ঘুরতে গিয়ে আপনাদের এই ভুলটা না হয়। ওয়েলকাম টু ভারত দর্শন ট্রাভেল। আমি গৌরব। এখন চলে এসেছি মথুরা থেকে 1 ঘন্টা দূরে বারসানা। আর আজকের প্রথম গন্তব্য হচ্ছে নন্দগাঁও। ওই দিকে গাড়ি পার্কিং করেছে, এখান দিয়ে উঠে যেতে হবে। এখানে নাকি অনেক বাদর আছে, সব মোবাইল নিয়ে নেয়। ওই আসছে। নন্দগাঁওকে বলা হয় সেই স্থান যেখানে শ্রীকৃষ্ণ শৈশবে তার বাবার সাথে থাকতেন। কংসের আক্রমণের থেকে বাঁচার জন্য মহারাজা নন্দ কৃষ্ণকে জন্মের পর গোকুল থেকে এখানে নিয়ে এসেছিলেন। শ্রীকৃষ্ণের বাল্যকাল যেখানে কেটেছিল সেই স্থানেই গড়ে উঠেছে এই নন্দ বাবা মন্দির বা নন্দ ভবন। এই মন্দিরটা মূলত কৃষ্ণ ও তার পরিবারের স্মৃতি ধরে রেখেছে। অনেক বছর আগে এখানে বহু দেবদেবীর বাসস্থান ছিল বলে বিশ্বাস করা হয়। পরে এই জায়গায় নন্দ ভবন তৈরি করা হয়েছে। सेवा में सहयोग कर रहे हैं। भगवान आपका मंगल करे, भक्ति मिले, गुरु कृपा मिले और ठाकुर जी महाराज आपको ऐसे ही बार बार बुलाते रहे। ইতিহাসের পাতায় দেখা যায় পবিত্র নন্দীশ্বর পাহাড়ের উপর এই স্থানটি বিরাজমান, যা উত্তরপ্রদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এটি ভক্তদের জন্য একটি আধ্যাত্মিক কেন্দ্র, যেখানে এসে তারা মানসিক শান্তি অনুভব করেন। নন্দগাঁওয়ের প্রতিটি কোণে শ্রীকৃষ্ণের বাল্যকালের গল্প অক্ষরে অক্ষরে জীবন্ত হয়ে আছে বলে মনে হয়, তাই সারা পৃথিবী থেকে মানুষ এখানে ঘুরতে আসে। সেই উপরে যাওয়ার জন্য একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। মন্দিরটি পাহাড়ের মাথায় সবুজ প্রাকৃতিক পরিবেশের মাঝে অবস্থিত। ভিতরে বড় বড় কিছু কক্ষ আছে। নন্দ বাবা, মা যশোদা, কৃষ্ণ, বলরাম, রাধা ও তার পরিবারের সদস্যদের মূর্তি আলাদা আলাদা স্থানে সাজানো আছে এই মন্দিরের ভিতর। এটাই সেই জায়গা যেখানে মা যশোদা কৃষ্ণকে খুব আদর ও যত্নে বড় করে তুলেছিলেন। ছোটবেলায় এই জায়গাতেই রাধা ও কৃষ্ণ তাদের বন্ধুদের সাথে খেলা করত। এটা শুধু একটি মন্দির নয়, এটি ঐতিহাসিক স্মৃতি ও ভক্তি অনুভবের জায়গা, যেখানে ভক্তরা কৃষ্ণের শৈশবের আনন্দ অনুভব করে যেতে পারেন। এই উপরের এই জায়গা থেকে এই বারসানা শহরটাকেও খুব ভালোভাবে দেখা যায়। মন্দিরের চূড়াটা এখান দিয়ে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। নিচের থেকে এই উপরের এই জায়গাটা বেশ খোলামেলা, দারুণ লাগলো এখানে এসে। এখন আমি যাচ্ছি এই বারসানার সব থেকে বড় আকর্ষণ রাধারানী মন্দিরে। এই স্থানকে রাধারানীর জন্মস্থান বলে মনে করা হয়। আমাদের গাড়ির ড্রাইভার মন্দির থেকে বেশ কিছুটা দূরে নামিয়ে দিল। সেখান থেকে টোটো করে যেতে হবে আরও 15 মিনিটের রাস্তা, গিয়ে আবার রোপওয়ে করে উঠতে হবে পাহাড়ের উপর। টোটো যেখানে নামালো সেখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম একটা টিকিট কাউন্টার। রোপওয়েতে ওঠার জন্য এখান থেকে টিকিট কাটতে হবে। 100 টাকা করে নিল পার হেড। টিকিট কেটে আরও ভিতরের দিকে আসতে হবে, ওখান দিয়ে রোপওয়েগুলো ছাড়ছে। আর বললো 30 থেকে 40 মিনিটের মধ্যে দেখে ফিরতে হবে। আবার এখানে আবার নাম্বার ধরে রাখছে, টিকিটের নাম্বার আছে একটা। সিকোয়েন্স আমাদের 47, এখনো 30 হয়েছে। মন্দির 2টো অবধি খোলা, আর রোপওয়ের যে টিকিট কাউন্টার ওটা 1:30 অবধি খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়।
আমাদের যখন রোপওয়েতে ওঠার সুযোগ হলো, ঘড়িতে সময় তখন 1:45। দুটোর মধ্যে পৌঁছাতে না পারলে রাধারানীর দর্শন পাবো না। বিশ্বাস করা হয় যে এই মন্দির 500 বছরের পুরনো। তবে আজ আমি যেখানে যাচ্ছি সেই মন্দিরটি 1675 খ্রিস্টাব্দে রাজা বীরসিংহ এবং নারায়ণ ভট্ট দ্বারা প্রচলিত পুজোর স্থানটির উপর পুনর্নির্মাণ করা হয়েছিল। মন্দিরটি উঁচু পাহাড়ের উপর অবস্থিত। রোপওয়ে ছাড়া অনেকে হেঁটেও আসে এখানে। আর 5 মিনিট বাকি, এখনো পৌঁছাতে পারিনি। এখানে আমার লাইন দাঁড়িয়ে গেছে। আমি যখন মন্দিরের সামনে পৌঁছালাম তখন 2টো বাজতে 4 মিনিট বাকি ছিল। যেখানে সবাই ভিড় করে দাঁড়িয়েছিল সেই দরজাটা বন্ধ হয়ে গেছে, কিন্তু দরজার উপরে দেখলাম লেখা আছে রাসোই ঘাট, মানে বাংলায় রান্নাঘর। বুঝতে পারছিলাম না এখানে সবাই দাঁড়িয়ে কেন। সবাই বলছিল এই দরজা দিয়ে নাকি ঢুকতে হবে। তবে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর যখন দেখলাম দরজা খুলছে না, তখন আরও কিছুটা সামনের দিকে এগোলাম। গিয়ে দেখতে পেলাম একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। নিচে নেমে দেখি একটা সাইনবোর্ডে লেখা আছে প্রবেশদ্বার, মানে এতক্ষণ ভুল জায়গায় দাঁড়িয়েছিলাম। আর এখানে যখন আসলাম সময় তখন 2:20, গেট বন্ধ হয়ে গেছে, আর ঢুকতে দেবে না এখন। আবার দরজা খুলবে সন্ধ্যাবেলা, তাই রাধারানীর দর্শন না করেই ফিরতে হলো। বেরিয়ে দেখলাম রোপওয়েতে ওঠার জন্য লম্বা লাইন। 30 মিনিট লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার পর নিচে যাওয়ার সুযোগ হলো। আমাদের গ্রুপের 21 জনের মধ্যে মাত্র 4-5 জনই দর্শন করতে পেরেছে। যারা পায়ে হেঁটে গেছিল তারাই একমাত্র নিচে মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়েছে। আমরা ছিলাম উপরে, জানতামই না যে মন্দিরে প্রবেশ করার জন্য আবার সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। এই সব কিছুর পর সবার মন খারাপ হয়ে গেছিল সেদিন। তারপর দুপুরে যেখানে খেতে আসলাম সেখানকার খাবারও ভালো ছিল না। স্যালাড হিসাবে কেউ মূলো দেয় আমি প্রথমবার দেখলাম এখানে। কোনো রকমের খাওয়া দাওয়া শেষ করে এগিয়ে চললাম আজকে শেষ গন্তব্যে। এখন যাচ্ছি উত্তরপ্রদেশের মথুরা বৃন্দাবন অঞ্চলের এক অত্যন্ত পবিত্র স্থানে। কিছুক্ষণের মধ্যে চলে আসলাম একটা টোটো স্ট্যান্ডে। এই টোটো করে এখন ঘুরে দেখব গোবর্ধন পাহাড়। এই পাহাড় ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গভীরভাবে জড়িত। হিন্দু ধর্মে গোবর্ধনকে শুধু পাহাড় নয়, ভগবানেরই এক রূপ হিসাবে মানা হয়। টোটো একটা জায়গায় নিয়ে এসে আমাদের নামিয়ে দিল, বলল 1 ঘন্টার মধ্যে ফিরে আসতে। এখান দিয়ে পায়ে হেঁটে এখন আমরা যাব গোবর্ধন পাহাড়ের সবচেয়ে পবিত্র স্থানে। লোককথা অনুযায়ী একসময় শ্রীকৃষ্ণ এখানে এসে বিশ্রাম নিতেন এবং তার সেই প্রিয় শ্যামরূপের স্মৃতি থেকেই এই কুণ্ডের নাম হয়েছে শ্যামকুণ্ড। ভক্তদের বিশ্বাস এই কুণ্ডের জল অত্যন্ত পবিত্র এবং এখানে স্নান করলে বা জল স্পর্শ করলে মন শান্ত হয় ও পুণ্য লাভ হয়। তাই দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসেন। এখানে এইভাবে জলের উপর ফুল ও জ্বলন্ত প্রদীপ সাজিয়ে ভাসিয়ে দেওয়া হয়। শ্যামকুণ্ডের চারপাশে শান্ত পরিবেশ, ছোট মন্দির, ভক্তদের রাধে রাধে ধ্বনি, এই সব মিলিয়ে জায়গাটিকে একেবারে আধ্যাত্মিক করে তোলে। এই কুণ্ড শুধু একটি পুকুর নয়, এটি ভক্তদের কাছে শ্রীকৃষ্ণের স্মৃতি ও বিশ্বাসের প্রতীক। এই জায়গায় পুজো দিয়ে যখন বেরোচ্ছি সময় তখন সন্ধ্যে 6টা। টোটো যেখানে ছেড়ে দিয়েছিল আমাদের, আমরা সবাই সেই জায়গাতে গিয়েই দাঁড়ালাম। এখন এই টোটো করেই গোবর্ধন পাহাড়ের আরো বেশ কিছু জায়গা ঘুরে দেখব। যেমন এটা হলো কুসুম সরোবর। এই পাহাড়ে অবস্থিত একটি সুন্দর ও পবিত্র জলাশয়। বিশ্বাস করা হয় রাধা রানী ও তার সখীরা এখানে ফুল তুলতে আসতেন, তাই সেই ফুল বা কুসুম থেকেই এই সরোবরের নাম হয়েছে কুসুম সরোবর। শ্রীকৃষ্ণও এখানে এসে রাধারানীর সঙ্গে সময় কাটাতেন। এই কারণেই ভক্তদের কাছে স্থানটি খুবই প্রিয়। এই পাহাড়ের চারপাশে প্রায় 21 কিলোমিটার রাস্তা আছে, যা পরিক্রমা করলে পুণ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয়। আমরা টোটো করে পুরো 21 কিলোমিটার ঘুরে আজকের বারসানা ভ্রমণ শেষ করলাম। তারপর গাড়ি করে চলে আসলাম আমাদের মথুরার হোটেলে। এখন বাজে সন্ধ্যে 9টা, হোটেলে ঢুকছি। এই বারসানা ট্যুর কেমন লাগলো কমেন্ট করে জানাও। রাধারানীর দর্শন হলো না, এই একটাই আফসোস থেকে গেল। আর কালকে আমরা যাব আগ্রার তাজমহল দেখতে। পরের ভিডিওতে আসবে সেটা, দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবে।